आपकी আদালতে বাগেশ্বর ধামের প্রধান পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মানুষদের বিপথে চালনা করেন। আমি আপনার প্রবচন শুনেছি, সেখানে অনেক বেশি সংখ্যায় ইয়াং ছেলেমেয়েরা থাকে। আপনি ওদের বলেন যে সংসার কিভাবে শুরু করতে হয়, গৃহস্থালী কিভাবে শুরু করবে। এখন আপনি তো ঘোড়া চড়েননি, বর সাজেননি, বিয়ে করেননি, তো কিভাবে আপনি ঘর গৃহস্থলীর উপদেশ দেন? অন্যের অভিজ্ঞতা দিয়ে। কেউ নিজের বরযাত্রী না গেলে তার মানে থোড়ি যে সে বরযাত্রী যেতেই চায় না। অন্যের তো গেছেন, তাই না? অন্যকে ঘোড়া চড়তেও দেখেছেন, অন্যকে সংসার করতেও সে দেখেছে, ভাঙতেও দেখেছে তাকে। মানুষ আমার কাছে কাহিনী এসে বলে, আমার কাজই তো হলো স্টোরি শোনা আর শোনানো, তাই না? আমি শুনিও নি অন্যের ঘটনা, অন্যদের দুঃখ দুর্দশা শুনি, মলম লাগিয়ে দিই তাকে একটু, তারপর আমার তরফ থেকে তাকে এনার্জিও দিয়ে দিই, আশীর্বাদও দিয়ে দিই। যখন আমি অন্যের অবস্থা দেখে নিই, তখন আমি তার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে, জরুরি নয় তো যে মদ খেয়েই জানতে হবে যে নেশা কতটা সরে, তাই না? কেউ খেয়ে উল্টোয়, তখনই বুঝে নেওয়া উচিত যে এইভাবেই নেশাটা হয় আসলে। আমি দেখেছি যে অনলাইনে কেউ বিয়ে করে নিল, তাকে আপনি পরামর্শ দিলেন যে ভবিষ্যতে কি করতে হবে। হ্যাঁ, একটা ঝামেলা হয়েছিল সেটাতে, যে যে একজন জজমানের বাড়িতে আমি গিয়েছিলাম, যে ভারতের খুব নামী একজন মানুষ, আর তার বাড়িতে আমি উঠেছিলাম, ওপরের তলায় আমি ছিলাম। তো উনি বললেন যে সকাল সকাল আপনার আজ্ঞা হলে পণ্ডিত মশাই এসেছেন, তো আমি একটা বিবাহ সম্পন্ন করে আসছি। বলি যে কার? না, ওই জজমানের ছেলে। তো করে দাও। যেই আমি নিচে নেমেছি চাটা খাওয়ার জন্য, আমি বললাম যে কি ভাই, কোথায় বরকনে? হ্যাঁ, তো বলে যে ছেলে তো এখানেই রয়েছে আর মেয়ে তো বিদেশে রয়েছে। বলি বিয়ে কখনই হলো? বলে এখন। এখন কি হবে? আরে অনলাইনে। বলি বেটা অনলাইনে কিভাবে হলো? বলে আরে ভিডিও কলে। আমি বলি আশ্চর্য। বলি ভাই এটা কিরকম সিস্টেম? বলে এখানে আগুন জ্বালিয়েছে, ওখানে আগুন জ্বলছে, ওখানে ঘুরিয়েছে, এখানে ছেলে 7 পাকে নিয়েছে, ওখানে মেয়ে 7 পাকে নিয়েছে। মানে খুব ভালো ফিল্ম কেটে ছেলেও ডেকে আনো আপনারা তাহলে। হ্যাঁ, আর হ্যাঁ, এখন এখন তখন আমি ওনাকে ভীষণ বকি যে এটা আমাদের শাস্ত্রীয় পরম্পরার বিরুদ্ধ, সনাতনী পরম্পরারও বিরুদ্ধ রয়েছে। ঠিক আছে, কোনো বিশেষ অসুবিধা ছিল হয়তো। বলে 6 মাস বাদে ভিসা হয়ে যাবে, তো 6 মাস অপেক্ষা করো। যখন তুমি 20 বছর পর্যন্ত থাকতে পেরেছো, 6 মাসও থাকতে পারতে। কি এমন অসুবিধা ছিল? তো এটাই আমার বলা উচিত ছিল যে এই কাহিনীর পেছনে যে সারাংশ, সেটা হলো নিজের সংস্কৃতি ভোলা উচিত নয়। এত ব্যস্ততার যে জীবনটা রয়েছে, এই ব্যস্ত সময়ে ভোলা উচিত কখনোই নয়। হিন্দুত্ব পরম্পরা ভুললে চলবে না। এখন আপনার এইসব কথা শুনলে না মেয়েরা বলে আপনি সত্যি ভেরি কিউট। একটা মেয়ে তো বলেছিল যে ইউটিউবে আপনাকে দেখে আমি লজ্জা পেয়েছি। দূরে থাকতে হবে, রাখি উৎসবের দিন এসো আপনারা, ঠিক আছে? ওকে ওকে দেখলে তো আমি তো चोर को खांसी और साधु को दासी फांसी लगवाती है। সেই জন্য দূরে থাকা উচিত। যত দূর ডিস্টেন্স তত ভালো, সবার প্রতি সম্মান। আমি যেমন সেরকমই। আর সুন্দর লাগা তো কোনো বাজে ব্যাপার নয়। একটি মেয়ে একটি শের লিখেছে, তু হ্যায় তো দিল ধড়কতা হ্যায়, তু হ্যায় তো মেরি আস জাগতি হ্যায়। আরে চুপ করুন, এটা খুব ঝামেলা হয় জানেন তো। এইসব সাইডে ঝামেলা চলতেই থাকে। হ্যাঁ, মানুষ না জানি কি কি বলতে থাকে। আমার পরে তো ভগবানের অনেক দয়া, আমার ভগবানের উপর দয়া রয়েছে। ভগবান বাঁচায়, বাঁচিয়ে রাখুক। আমার এমন বুদ্ধি দিন যে আমার কারণে হনুমানজির কাছে এটাই প্রার্থনা যে সন্ন্যাসীর বাবার কাছে আমাদের কারণে হিন্দুদের বদনাম যেন না হয়, এমন কুবুদ্ধি যেন ভগবান আমাকে না দেয়। কিন্তু আপনিও তো বলেন না যে আঁখো কো আদত হো গই তুমহারি। হ্যাঁ, ওটা হনুমানজির জন্য বলেছি, কোনো মেয়ের জন্য বলিনি। হ্যাঁ, আচ্ছা, এত যে শেষ শায়রি আপনি পড়েন সে সবই কি হনুমানের জন্য? হ্যাঁ, আমি তো ওর প্রেমেই পাগল। নিজের গুরুকেও প্রেম করি আমি, ওর জন্য পড়ি, এতে কোনো দোষ নেই। দেখুন, এই দেশে দুজন আছেন যাদের কারোর সঙ্গে দেখা হলে প্রশ্ন শুনতে হয়, ভাই আপনি বিয়ে কবে করবেন? এক সলমান খান আর এক আপনি। আমি আমার নতুন উত্তর এটাই যে খুব তাড়াতাড়ি আপনাকে কার্ডটা পাঠাবো। কার্ডই দেব। করতে তো হবেই, কিছু স্বপ্নও আছে যা জেগেই আমি দেখে নেব, ঘুমিয়ে তো নয়। হাসপাতালের স্বপ্ন, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন, হিন্দুদের জাগানোর স্বপ্ন, যুবকদের সাত্ত্বিক বানানোর স্বপ্ন, নেশামুক্ত রাষ্ট্র বানানোর স্বপ্ন, এই দেশে তরোয়ালের বিপ্লব নয় বিচারের বিপ্লব আনার স্বপ্ন,
এইসব স্বপ্ন আমার কাছে এগুলো আমি খোলা চোখেই দেখে নিয়েছি। আগে আমি এগুলো করতে চাই, গৃহস্থ জীবনে মা বাবার আজ্ঞায় আমি যেতে চাই, এবং কিন্তু খারাপও তো নেই, যাওয়াই তো উচিত, দোষ নেই। কালকের দিনে সন্ন্যাস নিয়ে ফের গৃহস্থ হলে তখন পাপ হবে। গৃহস্থ হয়ে সন্ন্যাস নেওয়াটা মর্যাদার বাইরে। দেখুন, বিয়ে তো করতেই হবে, কারণ নরেন্দ্র মোদী আপনার কুণ্ডলী দেখে দিয়েছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী বাবু খুব সরল উনি, অদ্ভুত। ওনার সঙ্গে যে আমি যখন দেখা করি, অভূতপূর্ব আর অদ্ভুত ওনার প্রজ্ঞা রয়েছে, মেধা, আর ভারতের ভবিষ্যৎ বোঝার খুব অদ্ভুত ভগবত কৃপা আছে ওনার ওপর। আর আমাদের সবার প্রধানমন্ত্রী উনি, এই দেশের প্রধানমন্ত্রী, তো আপনারও প্রধানমন্ত্রী। এটা গৌরবের কথা যে আমরা এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দেশকে গতি, প্রগতি, সেই গতির সাথে পৌঁছে দিচ্ছেন এখন যেন বুলেট ট্রেন। এটা তো আপনি আশ্চর্য ঘটনা করেছেন যে রাষ্ট্রপতিও এবং প্রধানমন্ত্রীও দুজনেই বাগেশ্বর ধামে এসছেন, যার আগে নকল ভিডিও ঘুরত। এটা ভগবানের কৃপা, বালাজির। এটা আমার কোনো প্রভাব নয়, হনুমানজির প্রভাবে, ওই মাটিটার প্রভাবে, গড়া গ্রামের মাটির প্রভাবে, বুন্দেলখণ্ডের প্রভাব, বাগেশ্বর হনুমানজির প্রভাব, এবং প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে একটা বড় ভিশনারি আছে, যার কারণে এসব সম্পন্ন হতে পেরেছে, এবং সেই কারণেই এসব হতে পারছে। বালাজি কৃপা করেছেন ছোট্ট একটা গ্রামে 3 দিনের মধ্যে। 23 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এসেছেন ক্যান্সার হসপিটালের ভূমি পুজো করতে, আর 26শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রমহোদয়া পৌঁছান মেয়েদের বিয়ের জন্য। তো যে পুণ্যের কাজ রয়েছে, যে সেবাকর্ম চলেছে, তো সেই কাজেতেই চলছে। বালাজি দর্শন করে ওর প্রভাবে এসেছেন, আমার নয়। মনে আছে গতবার যখন আপনি আদালতে এসেছিলেন, আপনাকে বলেছিলাম যে মোদিজির নকল ভিডিও ঘুরছে বাগেশ্বর ধামে আসার। এখন তো রিয়েল হয়ে গেছে। এখন মানুষ তো বানিয়ে দেয়, যা ইচ্ছে চালাতেই থাকে। আমি তো খুব বিরক্ত এইসব থেকে। ওরা তো রোজ আমার বিয়েও দিয়ে দিচ্ছে, আর রোজ কোথাও সাপ বানিয়ে দিচ্ছে, কোথাও বাঁদর পাঠিয়ে দিচ্ছে, যা ইচ্ছে করে দিচ্ছে। ক্লান্ত হয়ে পড়েছি, প্রতিবার আমার পাত্রী বদলে দিচ্ছে। আর এত বিরক্ত লাগে, কখনো বলে দেয় যে বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে, কখনো বলে বাবা এটা করেছে, কখনো বলে বাবা বিদেশে গিয়ে ফেঁসে গেছে, খুব খারাপ ফেঁসেছে বাগেশ্বর বাবা। এমন বানিয়ে বুঝতে পারি না কেন আমি কিসে ফেঁসেছি ভাই। দেখুন, আর এসব তাই- এআই দিয়ে বানানো হয়। হ্যাঁ, এআই তো বানায়, সব প্ল্যান্টেড লোক লেগে গেছে ভিউ পাওয়ার চক্করে। তো কিছু বিদেশি শক্তি লেগে রয়েছে, যারা লাগাতার হিন্দুত্ব যে সনাতন পরম্পরা চলছে না, সেটাকে ড্যামেজ করার জন্য, ছবিটা খারাপ করার জন্য। এতে কিন্তু আমার সেরকম কিছু যায় আসে না, নিজের কাজ করে যাচ্ছি। हाथी चले बाजार कुत्ते भौंके हजार। জনতা থেকে দু একটা প্রশ্ন। আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আসলে পুরো দেশই এটা জানতে চায় যে আপনি বিয়ে কবে করবেন, আর আপনি একজন মেয়ের ভেতরে কি কি কোয়ালিটিস দেখবেন বিয়ে করার আগে। সবাই কিন্তু খুব এক্সাইটেড। গাড়ি কিনতে গেলে কোয়ালিটি তো দেখতেই হবে, তাই না? আর বিবাহ একটা সম্বন্ধ, আর সম্বন্ধে কোয়ালিটি একেবারেই না, সংস্কার চাই। কোয়ালিটি আমি দেখি না, আমি সংস্কারটাই দেখি। আমার যে স্ত্রী বা ওয়াইফ নয়, আমার অর্ধাঙ্গিনী চাই, যে আমাদের পরম্পরা নিয়ে চলবে, আমার মা বাবার সেবা করবে। আমি নিজের মা বাবাকে সেবা দিতে পারিনি, সেটা ও দেবে। আমাদের পরম্পরাকে নিয়ে এগোবে, আমার সাধন ভজনের পথে বাধা নয়, সাহায্য করবে। আর দ্বিতীয় কথা, সম্পর্ক রাখার জন্য কোয়ালিটির কথা আসা উচিত নয়। আজ এই দেশে যত তালাক বিচ্ছেদ হয়, তার পেছনে যদি কেউ প্রশ্ন করে, একজন ধর্মগুরু হিসেবে সব থেকে বড় কারণ, বিবাহ বিচ্ছেদের সব থেকে বড় কারণ হলো এটাই, আজকাল লোক সৌন্দর্য বেশি দেখে, বুদ্ধিমত্তা কম দেখে। কেউ আমায় বলেছে যে বাগেশ্বর সরকার হনুমানজির ভক্ত। যতক্ষণ হনুমানজিকে ভক্তি করবেন বিয়ে হবে না, কৃষ্ণকে ভক্তি করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভগবানের কৃপায় 7ই নভেম্বর থেকে 16ই নভেম্বর আমি পদযাত্রা করতে যাচ্ছি দিল্লি থেকে বৃন্দাবন। এটা তো আছে, এমন নয়। সাধনায়, হনুমানজির সাধনায় এমন জায়গা বর্ণনা রয়েছে আছে, যে মহাপুরুষদের কাছে শুনেছি আমি। তাই বলছে যে হনুমানজি যখন সিদ্ধি পাচ্ছেন, তো একটা খাম্মাম জেলার দক্ষিণে একটা মন্দির আছে, যেখানে হনুমানজি পত্নীর সাথে আছেন, সূর্যপুত্রী সুবার চলার সাথে দক্ষিণ ভারতের হনুমানজি বিরাজমান। তো বর্ণন পাই যে আমি 1-2 জায়গায় পড়েওছি, আর হনুমান পর্বে কথাটা আমি পড়েওছি। সেখানে এই বর্ণনা পাই যে সূর্য ভগবান যখন শ্রী হনুমানের সাধনা নিচ্ছেন, তখন একটা সিদ্ধি এমন ছিল যে বিবাহিত ব্যক্তিকেই দেওয়া যেতে পারে।
হনুমানজি বলেন যে আমি তো নিষ্ঠাবান ব্রহ্মচারী, তখন বলেন যে আপনার ব্রহ্মচারী খণ্ডন হবে না। সূর্য ভগবান বলেন আমার পুত্রী আছে ও তপস্বিনী, শুধু এই সিদ্ধি পাওয়ার জন্য বিবাহের পরম্পরাকে মানা হবে আর আপনি আপনার পরম্পরা চালু রাখবেন। কেবল সিদ্ধিপ্রাপ্ত করার জন্য আপনাকে এই যে বৈবাহিক পাণিগ্রহণ সংস্কার আছে করতে হবে। আর সেখানে আজও ভগবান পত্নীর সাথে বিরাজমান। এর মানে তো এই নয় যে আমি এই কথাটাই কোট করছি, এটার মানে হলো যে হনুমানজির সাধনায় এমন কোনো বন্ধন নেই যে আপনার বিবাহ করা উচিত নয়। হ্যাঁ, এটা মান্য যে এক স্ত্রীব্রতধারীকেও বলা হয় বাল ব্রহ্মচারী। আমি তো এর অর্থ এমন ভাবছি যে বিয়ের কার্ডটা খুব আগে। তাড়াতাড়ি পাবো। আগে তো হাসপাতালের উদ্ঘাটনটা হয়ে যাক, তারপর না হয়। এই যে আপনি এত অদ্ভুত জামাকাপড় পরেন, এত রং বেরঙের জামাকাপড় পরেন, আপনার ফ্যাশন ডিজাইনারটা কে? আপনার কি পোশাক নিয়ে সমস্যা রয়েছে? আপনি এত বয়ান, এত সুবিচার, এত সৎবিচার, এত কথা এইসব তো দেখছেন না, শুধু বস্ত্র দেখতে পাচ্ছেন, তাই তো? বেশভূষা খুব জরুরি। বেশভূষায় জীবন পরিবর্তিত হয়, বেশভূষার অনেক প্রভাবও থাকে। আমি তো এটাও বলবো যে যুবক বাচ্চাদের সপ্তাহে অন্তত একদিন ভারতীয় বেশভূষা তো পরা উচিত। আর আমি যে ভারতে আমি থাকি, অনেক সময় আমার সেই ছেলেমেয়েদের খুব করুণা হয় যে ইংল্যান্ডের কাপড়ের নিশানা লাগা, ইংল্যান্ডের পতাকাওয়ালা টি শার্ট পরে চলে আসে তারা। নানান দেশের পতাকাওয়ালা টি শার্ট পরে এখানে যাদের পূর্বজরা আমাদের দেশে রাজ করেছে তাদের ফ্ল্যাগ লাগানো টি শার্ট পরে চলে আসে, আর নিজেদের তিরঙ্গা পড়তে লজ্জা লাগে লোকেদের। হ্যাঁ, ভারতীয় পরিধানে তারা তারা ঠিকই পরে, কিন্তু সম্পূর্ণ পরে। এবং ভারতীয় পোশাক ধুতি কুর্তা যা আমাদের পরম্পরা সেটাই পরি। আর থাকলো রঙের কথা, আমি রঙিন মেজাজের মানুষ নয়, রঙিন কাপড় পরার মানুষ শুধু। তার মানে ওনার তো আপনার কাপড় খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল ড্রেস ডিজাইনারটা কে? যে দিয়ে দেয় আমি সেটা পরে নি। আপনি শ্রদ্ধা থাকলে আপনি বাগেশ্বর ধামে একজোড়া পাঠিয়ে দেবেন না? শুধু কাপড় নয়, আপনি যে গালি দেন সেগুলো তো একটা স্টাইল থাকে। এই ঠটরিকে বাড়ে, নাকাট্টা, মুসলচন্দ এসব কোত্থেকে আনেন? গ্রামের মানুষ, গ্রামে তো এগুলোই চলে। আমাদের ওখানেও ইংরেজি তো ছিল, তাই না? আমাদের ওখানে মায়েরা যখন রেগে যেতেন না, তখন এগুলো গালি নয়, আশীর্বাদ। এটার তো, মানে কি? যেমন নাকাট্টা, মুসলচন্দ এসবের মানে মানে কি? জানতে চাইবেন না এখন? এখন আমি কি সারা ভারত আমাকে ঘুরতে হবে, তাই না? কোথাও কারো মাথা খারাপ হয়ে গেল তো আমরা বলি নাক কাটা, এর মানে জানলে বিপদ হয়ে যাবে কিন্তু, তাই না? তো এইসব আমি কিছু গোপন জিনিসই থাকা উচিত মনে করি। হ্যাঁ, আরো একটা প্রশ্ন আগে নিতে পারি? জিজ্ঞাসা করুন। হ্যাঁ। আমার আপনাকে একটাই কথা জিজ্ঞেস করার, আপনার চেহারায় যত লালি, এত গ্লো আছে, এর পেছনে রহস্যটা কি? সাত্ত্বিক আহার, শুদ্ধ খাবার, সাত্ত্বিক আহার, আর সব থেকে বেশি স্মাইলিং ফেস, এবং দ্বিতীয়ত পবিত্র বিচার, নো মাইন্ড মেডিটেশন, আর সব থেকে ভালো আমি যা কিছু করি খুব ডিপ হয়ে করি। শুলেও 2 ঘন্টা বা 3 ঘন্টা শোবো, কিন্তু এতটাই ডিপ শোবো যে শুধু শুয়েই থাকবো। খাবার খাওয়া মানে শুধু খাবারটাই খাবো, শুধু খাবারটাই খাবো। আমার মনে হয় যে যদি আমার খাবার শুদ্ধটা হয়, ব্যবহার শুদ্ধটা হয়, তাহলে নিশ্চিত রূপে যে ব্রহ্মচর্যের শক্তি, তেজ, সেই তেজ আমার চেহারায় চমকাবে। পবিত্রতায় এত শক্তি থাকে, সেটা মুখে উজ্জ্বলতা দেয়। কদিন আগেই আপনার মায়ের সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেখা হয়েছিল, কথাবার্তা হয় দুজনের মধ্যে। তো উনি কি কিছু আপনাকে বলেছেন? কি নিয়ে কথা হয়েছে আর কি? না, আমি ওখানেই ছিলাম। অদ্ভুত হয়েছিল জানেন তো। আমরা তো গ্রামের লোক, তাই না? আর খুব সিধে সাদা ভোলা ভালা। আমার মাও খুব সরল, শিক্ষিত একেবারেই না, তবু মা তো মাই হয়, যেমনই হোক সে মা তো মাই। খুব সাধারণ ব্যাপার, আর খুব সংগ্রামও করেছেন উনি। মাই আমাকে হাসতেই তো শিখিয়েছে। তো রাষ্ট্রপতি যখন 26শে ফেব্রুয়ারি ধামে বালাজিকে দর্শন করেছিলেন, তো হোম করতে পৌঁছায় উনি, মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া। উনি বলেন যে আপনার মা কোথায়? আমি বলি আমি তো আগে জানতাম না, তো খবর জানা ছিল না। তো মা এখানে গ্রামেই রয়েছে, প্রোটোকলের জন্য ওনার অনেক পুলিশ তৎপরতা, তাই উনি আসতে পারেনি। বললেন ডাকো, আমি দেখা করব। এমনি আমি মাকে দেখব। আর উনি বলেন যে প্রধানমন্ত্রীও দেখা করবেন নাকি। তো ওখানেও এসপি মহাশয় ছিলেন, তো ওকে বলি যে আমার মাকে একবার ভেতরে আসতে দিন, ওকে একবার ডেকে আনুন। তারপর মা ভেতরে আসে। তো গ্রিন রুমে গিয়ে মা যেখানে দেখা করেন, তো রাষ্ট্রপতি মহোদয়া, আমিও তো ছিলাম সঙ্গে। তো আমি মাকে বুঝিয়েছিলাম যে মার অভ্যাস হলো যে কেউ প্রণাম করলেই মাথার উপরে হাতটা রেখে দেয়। তো আমি বুঝিয়ে বলি যে মহামহিম রাষ্ট্রপতি মহোদয়া দেশের প্রথম নাগরিক, সেজন্য দূর থেকেই হাত জোড়ো করো একবার। তো মা তো সাদাসিধে
সরল রাষ্ট্রপতিকে বলে দেয় যে আপনি খুব ভাগ্যবতী, জানেন তো রাষ্ট্রপতি মহোদয়, আপনি খুবই ভাগ্যবতী, এমন ছেলে আপনি পেয়েছেন, এত মেয়ের বিয়ে দিচ্ছেন, এত মেয়ে ধর্মপিতা, আপনি খুব ভাগ্যবতী, আপনার সঙ্গে দেখা হয়ে খুব খুশি হলো আমাদের। আর দুজনকেই জড়িয়ে ধরে বলেন যে আর যেই উনি এসব বলছেন তো মা এই সব কিছু একেবারে পুরোপুরি ভুলে যায়, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলে দেয় যে আরো উঁচু পদে যাও তুমি। দাদা আমি হাত ধরে বলি যে মা উনি দেশের প্রথম নাগরিক, এর চেয়ে উঁচু পদ আর কিছু হতে পারে না, আর আমি মা আশীর্বাদ করতে দাও তুমি। এমন সহজ সরল আমার মা, জানেন তো। তো সেই অভূতপূর্ব একটা সময় ছিল, আমার মনে হয়েছিল যে ঠিক আছে ও তো এত কিছু বোঝেও না, তাই এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু উনিও রাষ্ট্রপতি মহোদয় এতটাই সরল, এতটাই বিনয় যে উনি কিছু মনে করেননি, উনি তখন হাসছিলেন। আর মার জন্য শাড়িও নিয়ে এসেছিলেন, উনি সেই শাড়িটিও দেন, বলে খুব ভালো লাগবে আমার।